অরুণ চারদিকে তাকালো। দুপাশে পুরাতন ইটের চালান ঘর, তার মাঝ দিয়ে সরু রাস্তা। ঘরগুলোর মধ্যে বেশিরভাগই থাইল্যান্ডের স্থানীয় মানুষগুলোর পুরাতন দোকানপাট, ছোটখাটো স্ট্রিট মার্কেট, হকারি আর ঐতিহ্যবাহী কাপড়ের দোকান দিয়ে ভর্তি গলিটা। সরু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ওরু খেয়াল করলো আশেপাশে সবাই ওদের দিকে অদ্ভুত নজরে তাকিয়ে আছে, যেমনটা আমরা ভিনদেশিদের দেখলে করি। ওরা বড় বড় চোখ করে এদিকে ওদিকে দৃষ্টিপাত করলেও কৃতিক সোজা হাঁটছে, হাঁটছে তো হাঁটছেই। কৃতিকের পুরুষশালী কদমের সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে ওরুর পা ব্যথা করছে এখন। গোড়ালে ভেঙে মাটিতেই বসে পড়তে ইচ্ছে করছে। উপরন্ত না পেয়ে ওরু শুধালো, আর কত দূর? কৃতিক ক্রূর হেসে বলল, বাবা, এত দাঁড়া। কিসের তারা? আর আপনি একটু আগে কি বললেন? আমার মায়ের অপারেশন বন্ধ কেন করেছেন? কি সমস্যা বলুন? কৃতিক যেতে যেতে বলল, সমস্যা তো তুই। মানে? গলির শেষ প্রান্তে একটা পুরাতন মসজিদের সামনে দাঁড়িয়ে কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভেতরে গিয়ে যা করতে বলবো, যেভাবে করতে বলবো তাই করবি, নয়তো তোর মায়ের অপারেশন আর হচ্ছে না। ওরু তৎক্ষণাৎ কৃতিকের থেকে নিজের হাতটা ছটকা মেরে ছাড়িয়ে বলল, মশকরা পেয়েছেন? অপারেশন হবে না মানে? আপনি বলবেন আর অপারেশন হবে না, এত সোজা? কৃতিক কপট হেসে ওরুর দিকে ঝুঁকে এসে বলল, ছোট মানুষ, মেমোরি লস হতেই পারে, কোনো সমস্যা নেই। আমি মনে করে দিচ্ছি। মনে আছে আমার অ্যাপ্রুভালের জন্য তোর মা দীর্ঘদিন 1 বছর বাংলাদেশে পড়েছিল? ওরু এবার গলার স্বর কিছুটা খাদে নামিয়ে বলল। কি বলতে চাইছেন? কৃতিক সামনে তাকিয়ে বলল, আজ এই মুহূর্তে এখানে আমাদের বিয়ে হবে। কৃতিকের কথায় অরুর মাথা ঘুরে উঠল। কি বলে এই লোক? জীবনটা কি ছেলে খেলা? যাকে ইচ্ছে হলো তাকে ধরে আন মনে আর জিদ দেখিয়ে বিয়ে করে নিল। কৃতিকের উপরে মেজাজ চড়াও হয়ে গিয়েছিল ওর। ও হিংস্র বাঘিনীর মতো গর্জে উঠে বলল, আপনি একটা পাগল উন্মাদ সাইকো। নয়তো নিজের সৎ বোনের জীবন নিয়ে এভাবে ছেলে খেলা করতে পারতেন না। ওর কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে এক ধাবায় ওর বুকের কাছের জামাটা খামচে ধরল কৃতিক। পিনপিনিয়ে জামাটা এক টান দিয়ে নিজের কাছে টেনে এনে ওর দিকে চোখ রাঙিয়ে কৃতিক দাঁতে দাঁত খিচে হিসিয়ে বলল, তুই আমার কেমন বোন? কোন হিসেবে বোন? উত্তর দে। তোর বাপ আর আমার বাপ এক নয়, তোর মা আমার মা এক নয়। তোরা নিজেকে আমার বোন দাবি করিস কেন? কোন সাহসে? শেষ কথাটা বলে ওরুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় কৃতিক। কৃতিকের যুক্তির কাছে হেরে গিয়ে ওরু এবার চুপ হয়ে যায়। চোখে মুখে অসহায়ের ছাপ টানে। গলার মাঝে কান্না আটকে রেখে টলমলে চোখে কৃতিককে বললে, তাই বলে আপনি আমাকে জোর করে বিয়ে করবেন? সমাজ কি বলবে, দুনিয়া কি বলবে? আপনার সাথে আমি, সেটাও কি সম্ভব? কোন ভুলের রাগ ঝাড়ছেন আমার উপর বলুন তো? কৃতিকের দৃষ্টিতে কোনো করুণার ছিটে ফোটাও নেই। ও এগিয়ে এসে পুনরায় ওরুর হাত চেপে ধরে বলল, উপরওয়ালা যারা প্রাধান্য দিয়েছে তাতে বাধা দেওয়ার অধিকার রাখে না, আর না আমি এসবে পরোয়া করি। ওরু পুনরায় নিজের হাত ছাড়িয়ে বলল, আমার জীবন তো এভাবে নষ্ট করছেন কেন? কি করেছি আমি? কৃতিক ওরুর দিকে তাকিয়ে হাসকি স্বরে বলল, বিলিস মরু, একটা সময় আসবে যখন তুই এই সম্পর্কটার জন্য জীবন দিয়ে দিতেও রাজি থাকবি। তখন তুই নিজ মুখে বলবি, সেদিন যা হয়েছিল খুব ভালো হয়েছিল। আমি এখন পরিপূর্ণ, আর সেই দিন বেশি দূরে নয়। এখন চুপচাপ ভেতরে চল। ওরু তেতে উঠে বলল, আমি যাব না। মা আপাকে না জানিয়ে এভাবে লুকিয়ে চুরিয়ে বিয়ে আমি জীবনেও করব না। জায়ান কৃতিক লুকিয়ে চুরিয়ে কিছু করে না। আমার মন চেয়েছে আমি এখন এই মুহূর্তে তোকে বিয়ে করব, মানে করবই। যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোর মাকে আজ প্লেনে করে বাংলাদেশ পাঠিয়ে দেব, ইভেন উইদাউট এনি ট্রিটমেন্ট। না। কৃতিকের শেষ কথাতে ওর শব্দ করে না বলে ওঠে। ওরুকে কাঁদতে দেখে কৃতিক ওর হাত ধরে ভেতরে প্রবেশ করতে করতে বলল, মায়ের ভালো চাইলে ভেতরে চল। তুই শুধু তোর নামটা আমার নামে লিখে দিবি, ব্যাস। বাকিটা জীবন তোকে সামলানোর দায়িত্ব শুধু আমার। ওরু কাঁদতে কাঁদতে হেঁচকি টেনে বলল, আগে ডক্টরকে কল করে বলুন মায়ের ট্রিটমেন্ট শুরু করতে। কৃতিক যেতে যেতে বলল, ফোন রিসোর্টে ফেলে এসেছে, বিয়েটা হয়ে যাক, অর্ণবের ফোন থেকে কন্ট্যাক্ট করে বলে দেব। ততক্ষণে যদি মায়ের কোনো ক্ষতি হয়ে যায়? কৃতিক এবার হাঁটার গতি থামিয়ে ওর দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলল, আমি বলেছি যখন পরে, তার মানে পরেই। আগে বিয়ে হবে, তারপর সব। পুরাতন ছোট্ট মসজিদটার ইটের চালা ক্ষয়ে যায় যায় অবস্থা। ধর্ম ভিত্তিক দেশ না হওয়াতে এদেশে হুজুর কিংবা মসজিদ মুসলিম খুঁজে পাওয়া বেশ কষ্টসাধ্য। তবুও কোথা থেকে যেন অন্নবার সায়ার মিলে একজন ইন্দোনেশিয়ান হুজুর খুঁজে এনেছে। ওরু আর কৃতিক ভিতরে ঢুকতেই অর্ণব ঝাঁজিয়ে উঠে বলল, এতক্ষণ লাগে তোদের?
সেই কখন থেকে অপেক্ষা করছি। কৃতিক ভাবলেশীন কণ্ঠে বলল। বউকে রাজি করাতে দেরি হয়ে গেল। তা তোর লয়ার আর হুজুর কই? কৃতিকের কথায় অর্ণব পাশে সরে গিয়ে বলল। এই যে আমেরিকান লুইয়ার, যেহেতু তুই ওরু দুজনেই আমেরিকা থেকে বিলং করিস, তাই উনিই তোদের রেজিস্ট্রি ম্যারেজটা আমেরিকান কোর্টে তুলবে। অর্ণবের বুদ্ধি দেখে সায়র এগিয়ে এসে বলল। ওরে শালা, এই ব্যাংককে বসে আমেরিকান লাইয়ার কই পেলি তুই? অর্ণব নিজের কাঁধ ঝাড়া দিয়ে একটু ভাব নিয়ে বলল। পেয়েছি পেয়েছি, টাকা থাকলে বাঘের চোখও মেলে বন্ধু। সায়র নাক ছিকানো শিকই তুলে বলল। তা এতই যখন টাকা, তাহলে একটা বাঙালি হুজুর ধরে আনতে পারলি না? এই কোন দেশি হুজুর নিয়ে এলি? কথা বুঝি না কিছুই। কবুল কোন ভাষায় বলবে ওরা? অর্ণব দাঁত কিরমিরিয়ে বলল। আহাম্মক, বিয়ের সময় সব দেশেই কবুল বলে। তোর এত চিন্তা করতে হবে না, হুজুর হলেই হলো। তাছাড়া এলিসা মোটামুটি ইন্দোনেশিয়ার ভাষা জানে। সায়র হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে পাশে সরে গেলে কৃতিক বিরক্ত হয়ে বলল। তোদের গবেষণা শেষ হয়েছে? তাহলে এবার বিয়েটা করি। সায়র ভ্রুকুচকে বলল। তোর দেখি তর্স হয়েছে না যাকে। দাঁড়া, অ্যালিসা ফুলের মালাটা নিয়ে আসুক। অর্ণব লয়ারের সাথে কথা বলে কাগজপত্র রেডি করে কৃতিককে ডেকে বলে। যে কে ওরুকে নিয়ে আয়, সাইন করবি। কৃতিক এবার ওরুর 5 আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ঢুকিয়ে বলল। আয় আমার সাথে। লয়ারের সামনে চেয়ার দুটোতে পাশাপাশি বসে আছে অরু আর কৃতিক। অরু নিস্তব্ধ চোখের জলে রেজিস্ট্রি পেপার ভিজে আঠা আঠা হয়ে গিয়েছে, তবুও কলম হাতে নিয়ে বসে আছে সে। অরুর এমন কাণ্ডে বিরক্ত হয়ে কৃতিক আস্তে করে অর্ণবকে বলল। অর্ণব, প্রাইভেট জেট বুক কর। ওরুর মা দেশে ফিরবে। কৃতিকের কথায় আগা মাথা অর্ণবের বুঝে না এলেও অরু তৎক্ষণাৎ বলল। করছি করছি, সাইন করছি। চোখে কার্নিশ পেয়ে গড়িয়ে পড়া নোনা জলটুকু হাতের পিঠ দিয়ে মুছে কাঁপা কাঁপা হাতে অস্ফুট অক্ষরে আরও অরোরা শেখ নামটা লিখে দিল অরু। অরু সিগনেচারের পর্ব শেষ হলে কৃতিক নিজেও গুটি গুটি অক্ষরে জায়ান কৃতিক চৌধুরী নামটা লিখে দেয়। সিগনেচার করার সময় কৃতিকের মুখটা ছিল থমথমে আর গম্ভীর। দেখে মনে হচ্ছিল অরুকে নয়, বরং ওকে অরু জোর করে ধরে নিয়ে এসে বিয়ে করাচ্ছে। তবে ওর মনে চলছিল অন্য সুর। কথা দিয়েছিলাম, খুব বেশি না, একটুখানি বড় হ। তোকে আমি আমার করে নেব। আজ কথা রেখেছে, তুই আজ থেকে আমার, পুরোটাই আমার। রেজিস্টার পেপারে সাইন করা শেষ হলে অ্যালিসা একটা তাজা ফুলের মালা অরুর হাতে দিয়ে দিল, অন্যটা কৃতিকের হাতে। তারপর মোবাইলে ভিডিও অন করতে করতে বলল। জেকে বউকে মালা পরা কৃতিক বিরক্ত ভঙ্গিতে বলল। দরকার আছে তুই পরা। এসবের দরকার নেই তো এলিসা। অ্যালিসার কথায় কৃতিক অরুর নত করে রাখা মাথার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল। মাথা তোল, মালা পরাবো। সায়র চোখ মুখ কুচকে বলল। সিরিয়াসলি যাকে, তোর বউ হয়ে গিয়েছে মেয়েটা, এখন তুই একটু সম্মান দে। কৃতিক এবার সত্যি সত্যি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। ওরু, মাথা তোলো, মালা পরাবো। তোলো শব্দটা বলতে গিয়ে কৃতিকের বোধ হয় জিভ খসে পড়ার উপক্রম। ওকে দিয়ে এসব হয় না মোটে। এবার এলিসাও পাশ থেকে তাড়া দিয়ে অরুকে বলল। ওরু মাথা তুলো। সবার জোরজোরিতে অরু এবার মাথাটা তুলে কৃতিকের চোখের দিকে চাইল। সেই ঝড় তোলা কামুকে চাহনি চোখ দেখে মনেই হচ্ছে না এই লোকটা একটু আগে এত বড় ভয়াবহ কাণ্ড ঘটিয়েছে, অথচ সবার মধ্যে থেকে ফেসে গিয়েছে অরু। অরুর ভাবনার মাঝেই ওর গলার মালা পরিয়ে দিল কৃতিক। এবার অরুর পালা, কিন্তু অরুর মতো এক রক্তি চুনুপুটির মতো মেয়ে, থাম্বার মতো লম্বিয়ে থাকা গ্রিক গড খ্যাত কৃতিকের লাগাম কি করে পাবে? তাই সহসায় পা উঁচিয়ে আঙ্গুলের উপরে ভর করে দাঁড়িয়ে মুখ কাচুমাচু করে অরু বলল। পারছি না তো। অরুর কথায় অ্যালিসা মুখ টিপে হাসি সংবরণ করে বলল। জেকে কি সমস্যা? তোর বউ তো তোর নাগাল পাচ্ছে না। কৃতিক কিছু না বলেই এবার মাথা নুইয়ে দিল অরুর সামনে। তৎক্ষণাৎ তোকে মালা পরিয়ে দেয় অরু। ঠিক সেই মুহূর্তটাই মুঠোফোনের ক্যামেরায় বন্দি করে নেয় অ্যালিসা। এরপরে ধর্মীয় মতে ওদের আরও একবার বিয়ে হয়। অরু আর কৃতিক দুজনেই কবুল বলে বিয়েটা সম্পন্ন করে। অরু কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গিয়েছে, নাক চোখ লাল বর্ণ ধারণ করেছে। ওর পরনে ছিল লং স্কার্ট আর সুতির টপস। চেহারায় কৃত্রিম প্রসাধনীর লেশ মাত্র নেই, তবুও বিয়ের মালা পরিহিত সদ্য বিবাহিতা অরুকে দেখতে অপরূপ লাগছে। চেহারাতে অন্যরকম লাবণ্যতা এসেছে মেয়েটা। এটা বোধহয় নতুন নতুন বিয়ের পরেই সব মেয়েদেরই আসে, তাই অরুরও এসেছে।
বিয়ের পালা শেষ হলে ছোট্ট একটা নিয়মের মাঝে আটকে পড়ে ওরা। এটা ইন্দোনেশিয়ান সংস্কৃতি। বিয়ের পরে স্বামী আর স্ত্রীর ঘোমটা খুলে মুখ দেখবে, অতপর স্ত্রী তার স্বামীর দুই হাতে চুমু খেয়ে হাত দুটোকে চোখে ছুঁয়ে সম্মান জানাবে, আর স্বামী স্ত্রীর মাথায় হাত রেখে সেই আন্তরিকতাটুকু সাদরে গ্রহণ করবে। দারুণ ট্রেন্ড। হুজুরের মুখ থেকে কথাগুলো শুনে এলিসা অর্ণব সায়র এক প্রকার ঝুলে পড়েছে। ওদের নিয়ে এই ট্রেন্ড পালন করাবে তো করাবি, সব নিয়ম পালন করা হয়েছে, এটুকু কেন বাকি থাকবে? ওদের জোড়াজোড়িতে কৃতিক বিরক্ত হয়ে বলল, অনেক কিছু করেছে, আর পারবো না। এখন যা করার তোরা কর। এলিসা ওর দিকে তাকিয়ে কটমটিয়ে বলল, করবি না মানে? মেয়েটাকে জোর জবরদস্তি বিয়ে করেছিস, আর এখন বলছিস নিয়ম পালন করতে পারবি না? মগের মুলুক নাকি? ভাই কেন বলছিস না? এটা বাঙালি নিয়ম না, কোথাকার ইন্দোনেশিয়ান নিয়ম, আমরা কেন পালন করতে যাব? এলিসা কৃতিকের কথায় ঘোর আপত্তি জানিয়ে বলল, শোন জেকে, নিয়ম ইজ নিয়ম। অত দেশ দেশ বুঝি না আমি, সো চুপচাপ পালন করে ফেল। পাশ থেকে অর্ণব বলল, শুধু শুধু সময় নষ্ট করছিস জেকে। অরু তো এখন তোর বউই, যা নিয়ম আছে সব করে ফেল। এলিসা হলে তো আমি নাচতে নাচতে ট্রেন্ড পালন করতাম। শুধুমাত্র নিজের দেশ কেন, পুরো এশিয়ান সবগুলো কান্ট্রি থেকে নিয়ম ধার করে এনে এনে পালন করতাম। এলিসা অর্ণবকে চোখ রাঙিয়ে বলল। থামবি তুই? কৃতিক এবার ওদের সবাইকে একসাথে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা চুপ কর, তোরা করছে যা যা নিয়ম আছে সব পালন করছে, তবুও চেঁচামেচি থামা। কৃতিকের সম্মতি পেয়ে এলিসা এগিয়ে এসে ওর পাতলা ফিনফিনে দুপাট্টা দিয়ে ওর মাথায় বড় সড়ো একটা ঘোমটা টেনে দিল। এখন আর ওর মুখ দেখা যাচ্ছে না। কৃতিক কয়েক সেকেন্ড ঘোমটা টানা ওর দিকে তাকিয়ে থেকে হাত বাড়িয়ে দিল ধীরে ধীরে ওর ঘোমটাটা সরানোর উদ্দেশ্যে। ভিতরের উত্তেজনা উৎফুল্লতায় এবার সত্যি সত্যি ওর হাত কাঁপছে, নিজেকে বারবার দাঁড় করাচ্ছে স্বপ্ন দুয়ারে। ওরও এখন আক্ষরিক অর্থে কৃতিকের বউ, মিসেস অরোরা চায়। আর এই মুহূর্তে কৃতিক তার বইয়ের ঘোমটাটা সরাচ্ছে মুখ দেখার উদ্দেশ্যে। এটা কি আদৌ সত্যি নাকি স্বপ্ন? কৃতিক ধীরে ধীরে ঘোমটা তুলে ওরুর। না না, তার নতুন বইয়ের মুখের দিকে নিষ্প্রভ চোখে চেয়ে রইল খানিকক্ষণ। ওর পুরো পৃথিবীটা এখানেই থমকে গিয়েছে। ওরকে আজ মাত্রাতিরিক্ত সুন্দর লাগছে। তাই তো কৃতিকের মতো শক্তপোক্ত কঠিন হৃদয়ের মানুষটাও কেমন গলে গলে যাচ্ছে ওর মায়াবী মুখখানা দেখে। ঘোমটা তলা হয়ে গেলে এলিসা আর হুজুরের নির্দেশে কাপা কাপা হাতে কৃতিকের জিম করা পেশিবহুল সাদা ফর্সা হাত দুটো হাতের মধ্যে নিয়ে নেয় ওরু। অতপর হেঁচকি দিতে দিতেই ওর দুই হাতের পিঠে নিজের ভেজা নরম তুলতুলে অধরখানি ছুঁয়ে দেয় নির্লিপ্তে। অতপর তা মাথা নুইয়ে স্পর্শ করে নিজের দু চোখে। ওরুর এই নিয়ম পালনে কি মোটেও আন্তরিকতা ছিল না? ছিল তো। যত যাই হোক, বিয়ের পরে মেয়েদের হৃদয়টা স্বামীর প্রতি আপনা আপনি দুর্বল হয়ে যায়। ওই মুহূর্তে ওরও বোধ হয় তাই হয়েছিল। ওর যখন কৃতিকের হাত দুটো দু চোখে স্পর্শ করলো, তখন কৃতিক তার এক হাত দিয়ে ওরুর মাথার উপরে রেখে অন্য হাত বাহুতে টেনে নেয় ওরুর ছোট্ট শরীরটাকে। সঙ্গে সঙ্গে কৃতিকের সাদা শার্টটা খামচে ধরে ওর বুকে মুখ লুকিয়ে কান্নায় ভেঙে পড়ে ওরু। কি জানি কেন এত কাঁদছিল সেদিন, আর কাঁদবেই যখন তখন কৃতিকের বুকেই কেন? তখন তো কৃতিককেই আসল কালপ্রিট ছিল, তবুও কৃতিকের বুকেই কেঁদে ভাসিয়েছিল ওরু। এসব অযথা নিয়ম কানুন পালনের পরে কৃতিক আর দাঁড়ালো না, ওরকে কোলে তুলে নিয়ে বেরিয়ে গেল মসজিদ থেকে। তারপর বাইকে বসে বরাবরের মতোই নিজের ওয়ালেটে সিগারেট বক্স, এমনকি একটু আগের মালাটাও ওরুর হাতে ধরিয়ে দিল সে। ওরুও চুপচাপ সেগুলো হাতে নিয়ে বসে রইল বাইকের পেছনে। ওরুর ভেতরে তখন ভোতা ভোতা অনুভূতি থাকলেও আজও অনুভূতিগুলো তুঙ্গে। এখন মনে হচ্ছে বিয়ের পরে স্বামীর সাথে ওর প্রথম বাইক রাইড বোধ হয় সেটাই ছিল। সেদিনের ঘটে যাওয়া প্রত্যেকটা কথা পুঙ্খানুপুঙ্খ মনে করে আরও একবার লাজুকতায় মরিয়ে গেল ওরু। সেই লাজে রাঙা হলো নরম তুলতুলে কবল দুখানা। একটা অপার্থিব সকাল। সেই শুরুর দিনগুলোর মতোই নিরিবিলি, নিস্তব্ধ, শুনশান পরিবেশ। দীর্ঘ ঝড়ের তাণ্ডব আর ঝোম বর্ষাকে সর্বেসর্বা বিদায় জানিয়ে খুব ভোরে সূর্যকিরণ উঁকি দিয়েছে পূর্ব আকাশে। দক্ষিণ জানালার কাঁচ
গলিয়ে সেই এক ফালি মিঠে রোদ এসে আছড়ে পড়ছে অত্যাধুনিক ধাঁচের রুমটিতে। অরুর কাছে এই পরিবেশ, এই আবহাওয়া নতুন কিছু নয়, বরং অনেক দিনের অভ্যাস। তবে আজ এই নিস্তব্ধতার সাথে প্রথমবার নতুন করে যা যোগ হয়েছে তা হলো চন্দন কাঠের মন মাতানো সুঘ্রাণ। রুমের আনাচে কানাচে মম করছে এই চেনা পরিচিত পুরুষালী সুঘ্রাণ। বিছানা, বালিশ, কুশন, কমফোর্টার সব কিছুই বেশ স্নিগ্ধ লাগছে চনমনি এই স্যান্ডেলউড পারফিউম আর মাস্কি সৌরভে। অরুর মনে হচ্ছে গত 15টা দিনের নির্ঘুম রাতের কাছে আজকের এই আরামদায়ক ঘুমটুকু অমৃতসম। আর এই অমৃতসম ঘুমটুকু পুরোপুরি আহরণ করতে চায় নির্বিঘ্নে। তাই তো ঘুমের মাঝেই অরুর হৃদয়ে গিয়ে ঠেকেছে নিদারুণ এই সুগন্ধ। বারংবার মনে হচ্ছে এতটা আরামের ঘুম কোনোদিন ঘুমায়নিও। ব্যথাতুর শরীরটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আরও খানিকটা সময় ধরে নতুন এই অনুভূতির সাথে পরিচিত হবে বলে ভেলভেটের মতো মসৃণ কুশনের মাঝে মুখ ডুবিয়ে মিঠে রোদটুকু পিঠে পিছলে দিয়ে অন্যদিকে ঘুরে শুলো ওরও। এলোমেলো হয়ে ঘুমানোর দরুন ওর রেশমের মতো সিল্কি চুলগুলো ছড়িয়ে পড়ে আছে বিছানা জুড়ে। সেগুলোকে গোছানোর কোনোরূপ প্রয়াস না চালিয়ে আবারও ঘুমের দেশে পাড়ি জমালো অরু। তবে অরুর এই অমৃতসম আরামদায়ক ঘুম গাঢ় হতে পারল না খুব একটা। তার আগেই কানে ভেসে এলো ইলেকট্রনিক মেশিনের ভঁ ভঁ আওয়াজ। এমন আওয়াজে ঘুমের মাঝে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে গেল অরুর। কোথা থেকে এই আওয়াজের উৎস তা ঠাউর করার জন্য খানিকটা চোখও খুলল বটে। ঘুমের রেশ কাটিয়ে আড়মোড়া ভেঙে চোখের পাতা খুলতেই সফেদ রাঙা সিলিং এর দিকে চোখ দিয়ে ঠেকল ওর। যা দেখে হুট করেই বড্ড অপরিচিত লাগছে অরুর, কিন্তু চারপাশে স্নিগ্ধ সুঘ্রাণটা বড়ই পরিচিত। অগত্যই ঘুমের ঘুরে কাটিয়ে চারিদিকে চোখটা ঘোরালো। সঙ্গে সঙ্গে ওর মনে পড়ে যায় ঝড় আর বৃষ্টিস্নাত নির্ঘুম বিগত রাতের কথা, কিছু ঘোর লাগানো মুহূর্ত, আর তারপরে জায়ান কৃতিকের অনেকটা কাছে চলে আসা। সব কিছুই সুস্পষ্ট অরুর মস্তিষ্কে এখন। সেই সব কথায় মাথায় আসতেই তীব্র লজ্জায় চোখ দুটো খিচে বন্ধ করে নিল অরু। ওর যখন ঘনিষ্ঠ মুহূর্তের কথাই ভাবছিল ততক্ষণে ছক্কা লাগার মতো আরও একটা প্রশ্ন এসে মাথায় লাগলো ওর। মনে মনে ভাবলো, তখন তো গাড়িতে ছিলাম, তাহলে এখন কোথায়? কথাটা ভাবার সঙ্গে সঙ্গেই পুনরায় কানে ভেসে এলো সেই বিরক্তিকর ভোঁস আওয়াজটা। আওয়াজের উৎস খোঁজার জন্য ওরও আবার চোখ ঘুরিয়ে চাইল ওয়াল মিররের দিকে। দেখলো ওর থেকে খানিকটা দূরে আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে ব্যাকব্রাশ করে করে চুল শুকোচ্ছে কৃতিক। পরনে তার ট্রাউজার সেট। কৃতিককে দেখার সঙ্গে সঙ্গে ওর তড়িৎ গতিতে কমফোর্টারের মধ্যে মুখ লুকালো। মুখ ঢাকা দিতে দিতেই নিচু স্বরে বিড়বিড়িয়ে বলল, নির্লজ্জ নির্দয় লোক। ওদিকে ওর নরমচরণ টের পেয়ে কৃতিক হাতের কাজ চালাতে চালাতেই ডাকলো, মিসেস অরোরা জায়ান। কৃতিকের এমন সম্বোধন কমফোর্টারের মাঝে বসেই উষ্ণতায় ছেয়ে গেল অরুর সর্বাঙ্গ। লজ্জারা রক্তিম হয়ে ঘিরে ধরেছে মুখমণ্ডলের আনাচে কানাচে। সেই সাথে যোগ হয়েছে তলপেটের উড়ন্ত প্রজাপতিগুলো। লজ্জায় রাঙা হয়ে অরু যখন ঠোঁট কামড়ে মটকা মেরে পড়েছিল তখনই পুনরায় ডেকে উঠেছে কৃতিক। আয়নার দিকে তাকিয়েই বললেও, এটা আপনার বাপের বাড়ি নয়, এটা আপনার স্বামীর বাড়ি। তাই 12টা পর্যন্ত ঘুমানো বদভ্যাস দূর করতে হবে, বিকজ আপনার হাজব্যান্ডকে সকাল সকাল ভার্সিটি যেতে হয়। কৃতিকের এমন খোঁচা মারা কথায় অরু আর শুয়ে থাকতে পারল না। অগত্যাই মুখ কাচুমাচু করে উঠে বসে পিঠ ঠেকিয়ে দিল খাটের ব্যাকস্ট্যান্ডে। ওর পরনে এখন কৃতিকের সফেদ রঙা শার্ট। সামনের দিকে শার্টের দুটো বোতাম খোলা। ওর নিজের অপটু হাতে বোতাম দুটো লাগিয়ে একটু একটু চোখ উঁচিয়ে কৃতিককে দেখলো, অতপর মিনমিনিয়ে শুধালো, বাসায় কি করে এলাম? কৃতিক এদিকে না ঘুরেই জবাব দিল, ভূতে নিয়ে এসেছে তোকে। ওরও জানে কৃতিক মজা করছে, কিন্তু ওর কেন যেন কথা বলতে বেশ অস্বস্তি হচ্ছে। কথা তো দূরে থাক, কৃতিকের চোখের দিকে তাকাতেও লজ্জা লাগছে এই মুহূর্তে।
শান্ত সাবলীল চোখ দুটোর দিকে তাকালেই বারংবার মনে পড়ে যাচ্ছে কাল রাতের অশান্ত আর ঘোর লাগানো দৃষ্টিপাতের কথা, যা ওরও উপেক্ষা করতে পারেনি। নিজের অজান্তেই আপন করে নিয়েছিল সেই মিষ্টি যন্ত্রণাটুকু। অথচ এখন সেসব কথা মনে পড়লেই লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে ওরুর। ওরু চুপ করে আছে দেখে কৃতিক বলল, না হলে ঘুমাতে পারিস, ডিস্টার্ব করবো না। ওরু নাসূচক মাথা নাড়িয়ে মিনমিনিয়ে বলল। আপনার মাথার ব্যান্ডেজ কোথায়? কৃতিক বলল। ফ্রি শর্ট ছিল তাই খুলে ফেলেছে। ওরু ভ্রুকুচকে বলল। তাই বলে পুরো ব্যান্ডেজ খুলে ফেলতে হবে? আপনি এত ছন্নছাড়া কেন বলুন তো? ওরুর কথায় কৃতিক এবার ঘুরে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলল। কাল পুরোপুরি স্বামীর অধিকার দিয়েছিস, আর আজই শাসন করা স্টার্ট। কৃতিকের কথা গায়ে না মেখে ওরু ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। কৃতিকের শার্টটা ওর হাঁটুতে গিয়ে ঠেকেছে। ওরু সেখানে টেনে হিঁচড়ে আরও খানিকটা নিচে নামাতে নামাতে বলল। এখানে তো আমার কোনো জামা কাপড় নেই, কি পরবো? কৃতিক বলল। ক্লসেট ভর্তি জামা কাপড় আছে, যা খুশি পর গিয়ে। ওগুলো তো আপনার, আমি কিভাবে পরবো? কৃতিক এবার ম্যাকবুক নিয়ে ডিভানের উপরে বসতে বসতেই বলল। আমার যা তাই তোর, এখন থেকে আমার ড্রেসে পরবি তুই, সব তোর। কৃতিকের কথায় ওরু দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে বিড়বিড়িয়ে বলল। আশ্চর্য লোক এমনভাবে বলছে যেন সে ইনারও পরে। পরার দরকার নেই। কৃতিকের রাশভারী আওয়াজ কানে ভেসে আসতেই ওরু হকচকিয়ে বলল। কি? কৃতিক এবার ম্যাকবুক থেকে চোখ সরিয়ে ওরুর দিকে তাকিয়ে স্পষ্ট আওয়াজে বলল। আমার সামনে ইনার পরার দরকার নেই, তোকে এসব ছাড়াই সুন্দর লাগে। ওর এমন কথায় ওরু দ্রুত মাথা নিচু করে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল। নির্লজ্জ বেহায়ার লোক, মুখে লাগাম নেই কোনো, ওনার লজ্জা নাই থাকতে পারে, তাই বলে কি আমারও নেই? তবে ওয়াশরুমে আর ঢোকা হলো না ওরুর। তার আগেই ওর চোখ আটকালো পায়ের নুপুরে। পা দুটো এদিকে ওদিকে ঘুরিয়ে নুপুর জোড়া ভালো মতো পরখ করে অস্ফুটেই ওর বলল। অদ্ভুত তো, আমার নূপুরগুলো এমন সোনালি রঙের হয়ে গেল কেন? ওরুর কথায় কৃতিক ডিভান ছেড়ে উঠে এসে ওর সামনে দাঁড়িয়ে দুপকেটে হাত গুজে বলল। আর কবে বড় হবি ওরু? তুই বড় হতে হতে তো আমি বুড়ো হয়ে যাব। ওরু মাথা তুলে করুণ সুরে বলল। কেন, কি হয়েছে? কৃতিক ঠোঁট কামড়ে বলল। না, কিছু না। আমার পিচ্ছি বউ সোনা আর রূপের পার্থক্য বোঝে না, তাই বললাম আর কি। অবশ্য দোষটা আমারই। মনে মনেই বলল। যখন পড়িয়েছিলাম তখন তুই ঘুমের ঘুরেছিলে, জানার কথাও না। কৃতিকের কথায় মন খারাপ হয়ে গেল ওরুর। মুখ কালো করে শুধালো। এভাবে কেন বলছেন? কি করেছি আমি? ওরুর কথায় কৃতিক বলল। কিছু করিস নে, হেঁটে যেতে পারবি নাকি হেল্প করব? আবার সেই লাগাম ছাড়া কথাবার্তা। কৃতিকের কথায় ওরু দ্রুত ওই জায়গা থেকে প্রস্থান করতে করতে দাঁত কিরমিরিয়ে বলে। পারবো আমি, সরুন তো। দিনে দ্বীপ্রহ চলমান। সকালের মিঠে রোদটুকু মিলিয়ে গিয়েছে কালো মেঘের আড়ালে ঠাঁই নিয়েছে সূর্যিমামা, যার দরুন অত্যাধুনিক হলরুমটা অন্ধকারে ছেয়ে আছে। একটা লম্বা হট শাওয়ার শেষে অন্ধকারের মাঝেই পা টিপে টিপে হলরুমে এসেছে ওরও। নিচে নেমে কোনো কিছু না ভেবেই সবার আগে স্ফটিকের সবগুলো আলো জ্বালিয়েছে ও। এবার সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। ফিকে হয়ে যাওয়া নিরিবিলি রুমে উপস্থিতি মাত্র দুজনার। ওরও পাশ ঘুরে কাউচের দিকে তাকিয়ে দেখল কৃতিক কাউচে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে বসে বাইক রেসিং গেম খেলায় প্রস্তুতি নিচ্ছে। ওরও কৃতিককে দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। অযাচিত মনটা লাফিয়ে উঠে শুধালো। আপনি কি করে থাকেন এতটা একা একা? কষ্ট হয় না বুঝি? ওরও সেই তখন থেকেই করুণ চাহনিতে তাকিয়ে আছে দেখে গেমটা পজ করে কানের হেডফোন নামিয়ে কৃতিক বলল। এভাবে ডিস্ট্রাক্ট করতে মন চাইলে রুমে চল, আমি একটু মন ভরে দেখি তোকে। কাল রাতে মন ভরেনি। কৃতিকের কথা গায়ে না মেখে ওরু কিচেনের দিকে যেতে যেতে বলল। খিদে পেয়েছে, কি রান্না করা যায় বলুন তো? ওরু কিচেনের দিকে দু কদম এগিয়ে যেতেই কঠিন সুরে বাদশা দিয়ে কৃতিক। ওকে আর এক পাও বাড়াতে না দিয়ে কৃতিক বলে। খবরদার কিচেনে যাবি না তুই। কৃতিকের কথায় ওরু ভ্রু কুঞ্চিত করে পেছনে তাকিয়ে শুধালো। কিচেনে না গেলে রান্না কিভাবে করব? কৃতিক মনিটরের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলল। ফ্রিজে স্যালাড আর পাস্তা রাখা আছে, গরম করে খেয়ে নে। ওরুর নাক সিকোয় তুলে বলল। আমি এসব খেতে পারি না, তাছাড়া রান্না করলে সমস্যাটা কোথায়? আগেও তো রান্না করতাম আর আপনি খেতেনও, তাহলে এখন কিসের অসুবিধা আপনার? কৃতিক চোয়াল শক্ত করে বলল। আগের কথা ভুলে যা, এখানে থেকে রান্না করার জন্য আমি আনিনি। ওরু কিচেন কাউন্টারে হেলান দিয়ে দু হাত বুকে ভাঁজ করে বলল। তাহলে কেন এনেছেন শুনি?
ওরও শেষ কথাতেই কৃতিক মনিটরের গেমটা পজ করে রিমোট কন্ট্রোলটা কাউচের উপরে ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। অতপর ট্রাউজারের পকেটে হাত গুজে অন্য হাত দিয়ে লম্বা ঘাড় ছুঁইছে সেই চুলগুলোকে ব্যাকব্রাশ করতে করতেই ওর দিকে এগিয়ে এসে ওর কানের কাছে মুখ নিয়ে হাসকি আওয়াজে বলল, দুটো রিজন। এক, ইচ্ছে মতো আদর করার জন্য, আর দুই, আমাকে অভ্যাসে পরিণত করার জন্য। কৃতিকের কথায় ওর খানিকটা ভরকে যায়। অযাচিত লজ্জায় মিনিয়ে যাওয়া মুখখানি হুট করেই আড়াল করে দাঁড়িয়ে পড়ে উল্টো দিকে। কৃতিক সেভাবেই দাঁড়িয়ে ওর আগাগোড়া পরখ করতে থাকে। কৃতিকের ক্লজেটে কালোর সমাহার, সেখান থেকে বেছে নিয়ে একটা ব্ল্যাক ওভারসাইজ টি শার্ট আর একটা 3/4 পরেছে ওরও। কৃতিকের 3/4 ওর ফুল প্যান্টে পরিণত হয়েছে। দেখতেও বেশ কিউট লাগছে ওকে। ওরকে ভালো মতো পরখ করে ওর কানের কাছে মুখ নিয়ে কৃতিক হিসিয়ে বলে ওঠে, আমার ড্রেসে তোকে মারাত্মক লাগছে হার্টবিট। এখন থেকে আমার সামনে অন্য কিছু পরার দরকার নেই। অন্য কিছু পরার দরকার নেই মানে? ই আবার কেমন কথা? ওরু কি এখন সারা জীবনে এইসব দানবীয় সাইজের পোশাক আশাক পরে ঘুরে বেড়াবে নাকি? আশ্চর্য ব্যাপার তো। মানুষ কি বলবে কথাটা ভেবেই বিরক্ত হলো ওরু। বিরক্তিতে চিচিরিয়ে পেছনে ঘুরে কৃতিককে হালকা ধাক্কা মেরে সরিয়ে কাউচে গিয়ে বসতে বসতে বলল, খিদে পেয়েছে তো আমার, সালাদ খেতে পারবো না, অন্য কিছুর ব্যবস্থা করুন। কৃতিক পকেট থেকে ফোন বের করে একটা স্ক্রল করতে করতে বলল, আমি রান্না টান্না করতে পারি না, কি খাবি বল, অর্ডার করে দিচ্ছে। ওরু এক ঝলক কৃতিককে পরখ করে কিছু একটা ভেবে বলল। বলছি তার আগে এদিকে আসুন। ওর আকস্মাক সম্বোধনে কৃতিক ফোন থেকে নজর সরিয়ে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে বলল, সিরিয়াসলি তুই আমাকে কাছে রাখছিস? তাহলে গালে তো কান্নাকাটি করে কি মারা ছিল ওরু? আবার সেই ভুলভাল কথা টানছে কৃতিক। এ লোকের মাথায় আর কিছু নেই নাকি? ভেবে পায় না ওরও। এমনকি ভাবার জন্য খুচরো সময় নষ্টও করে না, বরং উঠে এসে কোনোরূপ কসরত না দেখিয়েই অনেকটা অধিকার নিয়ে নিজের হাতে দিয়ে কৃতিকের ঘরঘরে পুরুষালী হাতটা ধরে ওকে টেনে এনে কাউচে বসালো। অরুর কাণ্ডে কৃতিকার বাদ সাধল না, উল্টে কাউচে গা এলিয়ে দিয়ে অরুকে নিজের কোলে বসিয়ে নরম সুরে শুধালো। এখানে কেন? অরু পেছনে ঘুরে কৃতিকের ক্ষতস্থানে আলতো হাত বুলিয়ে বলল, আপনার এখন হসপিটালের বেডে শুয়ে শুয়ে ফ্রুটস খাওয়া উচিত, তা না করে আমাকে কথা দিয়ে পিষ্ট করছেন। কতটা গভীর ক্ষত হয়েছে একবারও খেয়াল করেছেন? কৃতিক অরুর কথায় 2 পয়সা তোয়াক্কা না করে নিজ হাত দিয়ে ওর গাল দুটো চেপে ধরে বলল, কতবার বলেছে আমাকে তুমি করে বলবি, কথা শুনিস না কেন? অরু কৃতিকের চোখ থেকে অন্যদিকে চোখ সরিয়ে অস্ফুট স্বরে বলল, পারবো না, আমার লজ্জা লাগে ভীষণ। কৃতিক ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, এখনো লজ্জা? অরু কৃতিককে কিভাবে বোঝাবে? কাল রাতের কথা উঠলেই কান দিয়ে ধোয়া বের হয় ওর। ভীষণ লজ্জায় শিহরণ জেগে ওঠে ক্ষুদ্র নারীদেহের রঞ্জে রঞ্জে। সেই শিহরণে কেঁপে ওঠে অষ্টাদশীর হৃদয়, মন, সবকিছুই। হৃদয়ের সাথে কম্পিত হয় ধনুকের মতো বাঁকানো নারী শরীরটাও। পরমুহূর্তেই নিজেকে সামলে নেয় অরু। শখের পুরুষের সেই শিহরণ জাগানো প্রথম ছোঁয়াকে পুরোপুরি মাথা থেকে সরিয়ে মনের মাঝে জেঁকে বসে তার প্রতি একটু করা ব্যথাতুর ভালোবাসা। বারবার মনে হতে থাকে, কেন আপনি এত একা জায়ান কৃতিক? আপনার জীবনটা অন্য সবার মতো স্বাভাবিক নয় কেন? এতগুলো বছর কি করেই একা একা বেঁচে আছেন আপনি? আমি কি আপনার জীবনের এই একাকিত্ব আদৌ দূর করতে পারবো কোনোদিন? অরু চুপচাপ বসে আছে দেখে কৃতিক আগ বাড়িয়ে শুধালো। কি ভাবছিস? অরু এদিকে ওদিকে মাথা নাড়িয়ে টি টেবিল থেকে ফার্স্ট এড বক্স হাতিয়ে কৃতিকের কোল থেকে নেমে গিয়ে পাশে বসে বলল, অ্যাক্সিডেন্ট কিভাবে করলেন? কৃতিক কাউচে ব্যাক সিটে গা এলিয়ে দিয়ে বলল, সেদিন তোর মায়ের বাসা থেকে বেরিয়ে বাইকে রাইডিংয়ে গিয়েছিলাম। ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, তাই না করতে পারিনি। হয়তো মেন্টালি ডিস্ট্রাক্ট ছিলাম, তাই নিজের উপর কন্ট্রোল ছিল না। কৃতিকের কথায় ভয়ের চোটে ওর শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেল। কোনো মতে ওর মাথায় সফেদ ব্যান্ডেজের আস্তরণ লাগাতে লাগাতে ওর বলল, আপনার রাগটাকে ভীষণ ভয় করে আমার। কোনোদিন যদি... ওর কথা শেষ করতে পারল না আর। তার আগেই ওকে টান মেরে নিজের বুকের উপরে ফেলে দিয়ে কৃতিক আগের মতো করে হিসিয়ে বলল, নিজের হার্টবিটকে কেউ আঘাত করে? ওর ঠোঁট ফুলিয়ে বলল, তাহলে নিজেকে কেন করছেন?
আপনি একটুখানি ব্যথা পেলে আমারও তো কষ্ট হয়। অরুর কথায় কৃতিক চোখ বন্ধ করে ভাবতে লাগলো, শেষ কবে কোথায় কখনো কেউ এভাবে বলেছে। ওর ক্ষত, ওর ব্যথা সবকিছু নিয়ে চিন্তা করেছে, ওকে একটু আপন করে আগলে ধরেছে। কৃতিকের মনে নেই, তাই বোধ হয় ওরই জীবনের প্রথম যে কৃতিকে অদৃশ্য মায়ার বাঁধনে বেঁধেছে।